দফায় দফায় মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে তারেক রহমানের ভার্চুয়াল বৈঠক, কাউকেই দেয়া হয়নি প্রার্থিতার সবুজ সংকেত, বলছেন শীর্ষ নেতারা। এবার একজন প্রার্থী দেওয়া হবে, আগের মতো 2-3 জন দিয়ে কনফিউশন সৃষ্টি করা হয়েছে, ওইটা আমাদের জন্য ফলদায়ক হয়নি। 11টায় শুরু হচ্ছে বন্ধ থাকা রুটে মেট্রো চলাচল। শরীয়তপুরে গ্রামের বাড়িতে হতভাগ্য কালামের দাফন সম্পন্ন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাভারে ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মাঝে সংঘর্ষ, ভাঙচুর, বাসে আগুন, আহত 2 শতাধিক। সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আমাদের শিক্ষার্থীর গায়ে থুতু মেরেছিল, পরে তারা আবার বললো যে কি থুতু হেডম দেখাচ্ছে, এরকম একটা কথা বললো। ওরা হচ্ছে গিয়ে ছাত্রদের পরিচয় দিয়েছে যে কে কোথায় আছে, ওটা দেখার পর ওরা একবারে সবাই হঠাৎ করে আক্রমণ করে। যমুনা নিউজে আমন্ত্রণ, আপনাদের সাথে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। দফায় দফায় মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বৈঠক করছে বিএনপি। ঢাকায় ডেকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একাধিক মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে বঞ্চিতদের নানাভাবে মূল্যায়নের আশ্বাসও দেওয়া হয়েছে। তবে এই সাক্ষাৎকার থেকে কোনো প্রার্থীকেই সবুজ সংকেত দেওয়া হয়নি। শীর্ষ নেতারা জানান, বিশৃঙ্খলা এড়াতেই এবার আগে ভাগেই সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছেন তারা। আরেফিন শাকিলের প্রতিবেদন। তফসিলের আগেই নির্বাচনী আবহে জমজমাট বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়। মনোনয়ন প্রত্যাশীরা যখন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে ভার্চুয়ালি সাক্ষাতে, বাহিরে তখন উৎকণ্ঠিত সমর্থকদের অপেক্ষা। রোববার চট্টগ্রাম, কুমিল্লা, রংপুর, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের 114টি সংসদীয় আসনের অন্তত 3.5 শতাধিক মনোনয়ন প্রত্যাশীর সাথে 2 ধাপে ভার্চুয়ালি বৈঠক করেন তারেক রহমান। সোমবারের বৈঠক রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও ঢাকা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে। শুরুতে স্থায়ী কমিটির সদস্যরা কড়া ভাষায় দলের সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন। তবে তারেক রহমান ছিলেন অনেকটাই অভিভাবক সুলভ ভূমিকায়, তুলে ধরেন দেশ ও দলের বাস্তবতা। নির্দেশনা দিয়েছেন যে আমরা ঐক্যবদ্ধ থাকার জন্য, আমরা যেন ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছি, আগামী দিনও যাতে আমরা ঐক্যবদ্ধ থাকি এবং ঐক্যবদ্ধ থাকলে আগামী নির্বাচনে আমরা বিজয় লাভ করতে পারবো। ঐক্যটাকে সবচেয়ে উনি গুরুত্ব দিয়েছেন। আমরা যারা প্রার্থী আছি সবাইকে বলেছেন যে আমরা একজনকে দিব, যাকে দেওয়া হয় তাকে যেন সবাই মেনে নিয়ে তার পক্ষে কাজ করেন। সবাই মিলে একসাথে নির্বাচনটা করবে, এটাই আলোচনার মূল সারমর্ম। দলের নীতি নির্ধারকদের বক্তব্য শোনেন মনোনয়ন প্রত্যাশীরা, তবে তাদের বক্তব্য দেওয়ার কোনো সুযোগ ছিল না। ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ আর মিত্রদের জন্য আসন সমঝোতা হলে তা মেনে নেয়ার প্রতিশ্রুতি দেন তারা। মিত্রদেরকে ছাড়বে কিনা সেটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত, রাজনৈতিক সিদ্ধান্ত, সেটা ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেবেন এবং উনি যে সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্ত আমরা মাথা পেতে নেব। আমাকে মনোনয়ন প্রদান করলে আমি যেমন জিতবো, তেমনি আমাকে না দিয়ে যদি অন্য কোনো ভাইকে মনোনয়ন প্রদান করে তাকেও ইনশাল্লাহ বিজয়ী করার চেষ্টা করব। কিন্তু তফসিলের আগেই কেন এবার মনোনয়ন প্রত্যাশীদের সাথে এই সাক্ষাৎ? 18 পর থেকে এত বছর নির্বাচনের বাইরে ছিলাম, একের পর এক প্রহসনের নির্বাচন হয়েছে, জনগণের মধ্যে অনেক ভুল বুঝাবুঝি রয়েছে। সেই জন্যই আমরা একটু আগে থেকেই নামতে চাই, যাতে তারা অলরেডি প্রচারণা শুরু করতে পারে। জামাতে ইসলামী তো 6 মাস আগে থেকেই প্রচারণা শুরু করেছে। এবার একজন প্রার্থী দেওয়া হবে, আগের মতো 2-3 জন দিয়ে কনফিউশন সৃষ্টি করা হয়েছে, ওইটা আমাদের জন্য ফলদায়ক হয়নি। তবে শেষ পর্যন্ত বিএনপিতে বিদ্রোহী প্রার্থী ঠেকানোর কাজ কতটা সফল হবে তা নিয়ে উৎকণ্ঠিত নেতাকর্মীরা। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। গতকালের দুর্ঘটনার পর কিছুক্ষণ আগে ডিএমটিসিএল জানিয়েছে সকাল 11টা থেকে উত্তরা উত্তর থেকে মতিঝিলে পুরোপুরি চালু হচ্ছে মেট্রো চলাচল। সে বিষয়ে খবরাখবর জানবো। মেট্রো রেলের শাহবাগ স্টেশনে আছেন সহকর্মী তানজিম শাফিন, সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে যাচ্ছি তার কাছে। শাফিন, শাহবাগ স্টেশনের সবশেষ পরিস্থিতি আমাদের জানাবেন।
শাফিন নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। শাফিন, শাহবাগ স্টেশনের সবশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। আজকে রাবি, আমি শুনতে পাচ্ছি আপনাকে। যেটি গতকালকের মর্মান্তিক দুর্ঘটনার পরে জানেন যে মেট্রো স্টেশন চলাচল 3টি স্টেশনে বন্ধ রয়েছে। এর মধ্যে বিজয় সরণি, ফার্মগেট এবং বাংলা মোটর, এই 3টে স্টেশনে মেট্রো চলাচল করছে না। অর্থাৎ উত্তর থেকে শুরু করে আগারগাঁও পর্যন্ত মেট্রো চলাচল করছে এক অংশে, এবং আর এক অংশে এই শাহবাগ মেট্রো স্টেশন থেকে শুরু করে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চলাচল স্বাভাবিক রয়েছে এখনো পর্যন্ত। আমরা মেট্রো কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছিলাম যে কবে নাগাদ আসলে এই বাকি স্টেশনগুলোতে চলাচল শুরু হবে এবং পুরো মেট্রো লাইনটি সচল হবে। তারা যেটি বলছেন যে সেটি নিশ্চিতভাবে না বলা গেলেও আজকের মধ্যে এই যতটুকু মেরামত কাজ করার প্রয়োজনীয়তা আছে সেটুকু সম্পন্ন করা যাবে বলে তারা আশা প্রকাশ করেছেন। এছাড়া আমরা সকাল থেকে যেটি দেখেছি যে যাত্রীদের, অর্থাৎ অফিসগামী যাত্রীদের একটি ভোগান্তির চিত্র দেখা গেছে পুরো সড়ক জুড়ে। আমরা দেখেছি যে মিরপুর থেকে যারা এই মতিঝিল অংশে অফিস করে থাকেন তাদের বিশাল একটি ভোগান্তি তৈরি হয়েছে। আগারগাঁও পর্যন্ত মেট্রো থেকে নেমে গিয়ে তাদের সড়কে ভিন্ন উপায়ে আসলে বাকি পথটুকু যেতে হয়েছে। অন্তত যদি আবার মেট্রোতে চড়তে চান সেক্ষেত্রে শাহবাগ স্টেশন পর্যন্ত পৌঁছতে হয়েছে। যেহেতু দীর্ঘদিনের অভ্যস্ততায় সড়কে বাস সহ বিভিন্ন ধরনের যানবাহনের যে প্রয়োজনীয়তা সেটি অনেকটা কমে আসায় এই অংশে যে পাবলিক বাসগুলো ছিল, লোকাল বাসগুলো ছিল, সেই লোকাল বাসগুলো কিছুটা হলেও কমে গেছে দীর্ঘদিন ধরে মেট্রো রেলের সাথে অভ্যস্ততার কারণে। সে কারণেই যানবাহন সংকটের একটি চিত্র তৈরি হয়েছিল। সকাল থেকে যারা অফিসগামী ছিলেন তারা খুব তোড়জোড় করে আসলে বিভিন্ন যানবাহনে ওঠার চেষ্টা করেছেন। অনেকে ঝুঁকি নিয়ে ঝুলে ঝুলে বিভিন্ন যানবাহন থেকে আসলে অফিসে বা গন্তব্যে যাওয়ার চেষ্টা করেছেন। এবং এই শাহবাগ মেট্রো স্টেশনটিতে আসার পরে আমরা যেটি দেখেছি, অনেক যাত্রীর সাথে আমাদের কথা হয়েছে, তারা যেটি বলছিলেন যে আগারগাঁও অংশে ভোগান্তির চিত্র সবচেয়ে বেশি। কারণ যারা উত্তর থেকে অনেকেই উঠে পড়ছেন, কিন্তু তারা যেই অ্যানাউন্সমেন্টটি আছে মেট্রো স্টেশনগুলোতে অ্যানাউন্সমেন্ট দেওয়া হচ্ছে, সেই অ্যানাউন্সমেন্টটি তারা স্টেশনের নিচে থাকতে শুনছেন না বা খেয়াল করছেন না। তো সেখান থেকে তারা যখন মেট্রোতে উঠে পড়ছেন এবং আগারগাঁও এসে নেমে যেতে হচ্ছে, তারা সেখানে একটা ভোগান্তির মুখোমুখি হচ্ছেন। সেখানে যানবাহন সংকট এবং মানুষের একটা ভিড় তৈরি হয়েছে। এর পাশাপাশি সড়কেও তীব্র যানজট তৈরি হয়েছে, এর প্রভাব পড়েছে সড়কে। আমরা দেখেছি যে মানিক মিয়া এভিনিউ সহ বিভিন্ন সড়ক, বিশেষ করে বাংলা মোটর এবং ফার্মগেট সংলগ্ন যে সড়কগুলো আছে, অলিগলি পর্যন্ত আসলে যানজটের মধ্যে পড়ে গেছে। তো এখান থেকে আসলে যারা যাত্রীরা আছেন তারা দুটি বিষয় নিয়ে কথা বলছেন। আজকের দিনের ভোগান্তি নিয়ে তারা যেমন বলছেন, তেমনি তারা তাদের শঙ্কার কথাও বলেছেন যে নিরাপত্তা সবার আগে। তারা এটি বলছেন যে আজকের দিনে ভোগান্তি হলেও তারা চান না যে কোনো প্রাণ আর এভাবে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার মধ্য দিয়ে ছড়ে যাক। তারা মেট্রো রেলের সঠিক রক্ষণাবেক্ষণের দাবি জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে রাব্বি। শাফিন, আপনাকে ধন্যবাদ। মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে নিহত আবুল কালামের দাফন সম্পন্ন হয়েছে। সকালে নিজ জেলা শরীয়তপুরের নড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদ কবরস্থানে তাকে দাফন করা হয়। শেষ বিদায় জানাতে উপস্থিত হয় স্বজন, প্রতিবেশীরা। এলাকা জুড়েই শোকের ছায়া। এর আগে নিজ গ্রামের বাড়ি ঈশ্বরকাঠিতে পড়ানো হয় দ্বিতীয় জানাজা। আর রোববার রাত 10টায় সিদ্ধিরগঞ্জের নতুন আইলপাড়া বাইতুল ফালা জামে মসজিদে প্রথম জানাজা হয়। নিহত কালাম তার স্ত্রী ও 2 সন্তান সহ শ্বশুরবাড়ির পাশে সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি এলাকায় ভাড়া থাকতেন। যখন ওদের মসজিদ উঠবো তখন তো বলবো, বাবা কোথায়, ডেডি কোথায়, আসে না কেন, বাবা কোথায়, তুমি আসো না কেন। এখনো তো ওদের ওই বুঝায় নাই যে বাবা গেছে কোথায়, বাবা যান নাই। এইভাবে যাকে বিদায় দিব, এইভাবে যে আসবে এটা তো ভাবতে পারি নাই, আর বলাও ছিল না। তো এই যাত্রাটা খুব বেদনাদায়ক। যারা এটার দায়িত্বে আছেন তারা যদি এটা সবসময় তদারকি করতেন বা দেখভাল করতেন, এই ধরনের দুর্ঘটনা তো আছে। দর্শক, আপনাদের যেমনটি ইতিমধ্যে জানিয়েছি, সকাল 11টা থেকে উত্তর থেকে মতিঝিলে পুরোপুরি চালু হচ্ছে মেট্রো চলাচল। এ বিষয়ে আরও খবরাখবর জানবো। ফার্মগেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর মৌসুম। তানভীর, ফার্মগেটে মেট্রো দেখা মিলল কিনা সে বিষয়ে জানাবেন।
রাব্বি, আপনাকে একটি জিনিস বলতে চাই, এই যে ফার্মগেট মেট্রো স্টেশন থেকে এই মেট্রো স্টেশনের প্রবেশ মুখে আমরা দেখেছি যে এখানে কিন্তু কিছুক্ষণ আগেও এখানকার যে ফটক, মূল ফটকটি, এখানে যে কেচি গেট সেটি বন্ধ ছিল, কিন্তু সেটি কিছুক্ষণ আগেই খুলে দেওয়া হয়েছে এবং খুলে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে এখন আসলে এই 11টার সময় যেভাবে আসলে ঢাকা মেট্রোর কর্তৃপক্ষের তরফ থেকে বলা হয়েছিল 11টার সময় কিন্তু আসলে এই মেট্রো চলাচল শুরু হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই ফার্মগেট স্টেশনের গেটগুলো কিন্তু খুলে দেওয়া হয়েছে, যেটি কিন্তু আসলে 11টার আগে বন্ধ ছিল এবং এই গেট খুলে দেওয়ার পর আমরা দেখতে পাই যে আসলে এর মধ্যে কিন্তু আসলে বেশ কিছু যাত্রী এখানে উঠে গিয়েছে এবং অনেকে কিন্তু জানতেনও না যে এখন যে আবার মেট্রো চলাচল স্বাভাবিক হয়েছে, মেট্রো চলাচল শুরু হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যে কিছু কিছু মানুষ এই মেট্রো স্টেশনে উঠছেন, কেউ কেউ মেট্রো স্টেশনে নামছেন। অর্থাৎ সব মিলিয়ে বলা যায় যে এখানে মূলত যে এতক্ষণ ধরে যে অচল অবস্থাটি ছিল সেই অচল অবস্থাটি কিন্তু আসলে কেটে গেছে এবং অচল অবস্থা কেটে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে শুরু হয়ে গেছে এবং এখন আশা করা যায় যে আবার মেট্রো চলাচলটি পুনরায় আগের মতো স্বাভাবিক হয়ে যাবে এবং সেই সাথে এতক্ষণ ধরে যে সড়কে যানবাহনের যে চাপটি ছিল সে চাপটি আসলে কমে আসবে। রাব্বি। তানভীর, আপনাকে ধন্যবাদ। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাভারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে 2 শতাধিক শিক্ষার্থী। রোববার রাতে স্থানীয় এক বাজারে কয়েকজন শিক্ষার্থীর মাঝে সংঘাতের সূত্রপাত হয়। পরে এর জেরে সংঘর্ষে জড়িয়ে পড়ে 2 ইউনিভার্সিটির হাজারো শিক্ষার্থী। রাতভর চলে ধাওয়া পাল্টা ধাওয়া মারামারি। এ সময় সিটি ইউনিভার্সিটির ক্যাম্পাসে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে। সেখানে 2টি বাসে আগুন দেয়া হয়। ভাঙচুরের শিকার হয় প্রতিষ্ঠানটির বাইক, মাইক্রো, প্রাইভেট কার সহ ভবনের দরজা, জানালা, আসবাবপত্র। এখনো পুরো এলাকা থমথমে। সকালে সড়ক অবরোধ করে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। এতে কিছুটা সমস্যায় পড়েন গার্মেন্টস কর্মী সহ চলাচলকারীরা। এমন পরিস্থিতিতেও সকাল থেকে সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি। এইভাবে ভাঙচুর প্লাস লুটতরাজ, আপনি ভিতরে গেলে বুঝতে পারবেন যে আমাদের অ্যাকাউন্টে কোনো প্রকার টাকা পয়সা কিছু না। আমাদের 5টা গাড়ি ছিল, সেগুলো ভেঙে দিয়েছে। তো ওরা যতবারই আক্রমণ করছে প্রত্যেকবার আমাদের ভিতরে ঢুকছে। ইভেন ওরা হচ্ছে যে আমাদের ক্লাসরুমের একটা মানে কোনো কাগজপত্র থেকে শুরু করে টেবিল টুল একবার সবকিছু এখানে বাইরে নিয়ে আসছে। ইভেন আগুন ধরায় দিছে। আমাদের যেমন আমাদের স্যারদের যত ল্যাপটপ ছিল, তারপর আরো মূল্যবান যত জিনিস ছিল সব নিয়ে গেছে। আমাদের প্রায় 200 প্লাস ভাইরা আহত হয়েছে প্রচুর পরিমাণে। এ বিষয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আল আমিন হক অহন। এই মুহূর্তে সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? আগের ঘন্টায় আপনি জানাচ্ছিলেন আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি। বর্তমানে কোনো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত হয়েছে কিনা? না রাব্বি, এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য আমাদের চোখে পড়েনি। তবে একেবারেই সাধারণ পোশাকে কয়েকজন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হয়তো এই দিক দিয়ে গেছেন, এমন কথাও শিক্ষার্থীরা বলছিলেন। আর থমথমে পরিস্থিতি, বিশেষ করে কিছুক্ষণ আগেও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের একটি প্রশাসনিক প্রতিনিধি দল এখানে কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সেটি দেখার জন্য সিটি ইউনিভার্সিটির ভেতরে প্রবেশ করেছেন এবং যখন তারা প্রবেশ করছিলেন ঠিক সেই মুহূর্তে শিক্ষার্থীরা আবারও তাদের উপর চড়াও হন। কেন এ ধরনের হামলা হলো সেই ঘটনার কথা তারা বলার চেষ্টা করছিলেন। যদিও সিটি ইউনিভার্সিটির যে প্রশাসনিক দল আছে কিংবা যারা আছেন সেখানে তারা বোঝানোর চেষ্টা করছিলেন, তাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছেন যে কতটা ক্ষয়ক্ষতির শিকার তাদেরকে হতে হয়েছে। আমরাও দেখেছি বিশ্ববিদ্যালয়ের একেবারে ভেতরের সব আসবাবপত্র পুড়িয়ে ফেলা হয়েছে এবং কিছু দামি জিনিসপত্র লুটের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ জানানো হয়েছে। এবং এই পরিস্থিতিতে থমথমে এলাকা, বিশেষ করে আশেপাশের যে আরও বিশ্ববিদ্যালয় আছে কয়েকটি, সেই বিশ্ববিদ্যালয়গুলো ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীরা এই সড়ক ধরে এসে ফিরে যাচ্ছিলেন এবং আমি যে সড়কটিতে দাঁড়িয়ে রয়েছে এখান থেকে ড্যাফোডিল ইউনিভার্সিটির দূরত্ব খুব বেশি দূরে নয়। আবার সিটি ইউনিভার্সিটির পাশেই এই সড়কটি বন্ধ করে দেওয়ার কারণে এই সড়ক ধরে যে যানবাহনগুলো আছে সেগুলো চলাচলে ব্যাহত হচ্ছে। স্থানীয় ব্যবসায়ীরাও এই বিষয় নিয়ে বেশ নাখোশ। তারা বলছিলেন এই ধরনের ঘটনা শুধু আজই নয়, প্রায়ই ঘটে এবং কয়েকজন স্থানীয় মানুষও আমাদেরকে বলছিলেন যে সাধারণত এই এলাকায় বেশ কিছু খালবিল রয়েছে, সেই খালবিলগুলো দখল করার জন্য অনেক সময় এইসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বিভিন্ন পেশিশক্তি ব্যবহার করেন এবং যে কারণেই তারা বেপরোয়া হয়ে ওঠেন অনেক সময় এবং উচ্ছৃঙ্খল আচরণ করার অভিযোগও তারা জানাচ্ছিলেন। এবং স্থানীয় মানুষ বলছেন এই ধরনের ঘটনা প্রায়ই যেহেতু ঘটে, যে কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন সেটির ব্যবস্থা
ব্যবস্থা নেন না, সে কথাও তারা বারবার আমাদেরকে অভিযোগ আকারে জানাচ্ছিলেন। এবং আপনাকে জানিয়ে রাখি, এই যে ঘটনা ঘটে গেল সেটির শেষ পর্যন্ত কী পরিমাণ ক্ষয়ক্ষতি হলো সেটি নিরূপণ করার যেমন চেষ্টা চলছে, একই সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বা কেন আসছেন না সেই বিষয়েও তারা বেশ আশঙ্কা প্রকাশ করছেন। এবং গতকাল রাত থেকে যখন এই ঘটনা ঘটে 999 ফোন দিয়ে এবং স্থানীয়ভাবে পুলিশদেরকে ফোন দিয়ে কাউকেই সেখানে আনতে পারেনি, অর্থাৎ একেবারে নির্বিঘ্নে এসে শিক্ষার্থীদের একটি দল মব তৈরি করে ভেতরে ভাঙচুর করেছে। এবং সেই ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি, হয়তো বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই মামলার ব্যবস্থাও নেবেন। এবং আপনি জেনে থাকবেন, এই যে তুচ্ছ ঘটনার বিষয়টিকে কেন্দ্র করে এত বড় একটি ঘটনা ঘটে গেল, এর পরে নিশ্চয়ই এমন তুচ্ছ ঘটনায় এমন বড় ঘটনা শিক্ষার্থীরা ঘটাবেন না সেই আশাই করছেন স্থানীয়রা, এবং যারা সমাজের ভালো চান তারাও সেই আশাই করছেন। রাব্বি, এমনটাই প্রত্যাশা আমাদেরও। অহন, আপনাকে অনেক ধন্যবাদ। জোট করলেও দলের নিজ নিজ প্রতীক ব্যবহারের রীতির পক্ষে বিপক্ষে মত বিশ্লেষকদের। কেউ কেউ বলছেন প্রত্যেক দলের আলাদা আদর্শ প্রতিশ্রুতি থাকে, সবাই এক প্রতীক ব্যবহার করা ভোটারদের সাথে প্রতারণা। কারো কারো মতে এটি দলের পছন্দের বিষয়। জোটের প্রতীক নির্ধারণ ক্ষমতার রাজনৈতিক দলের থাকা উচিত, তবে এর পেছনে থাকে শরিক এমপিদের ওপর বড় দলের নিয়ন্ত্রণ ধরে রাখার কৌশল। দেশে নিবন্ধিত রাজনৈতিক দল এখন অর্ধশত। রাজপথে প্রত্যেকের আলাদা আলাদা মঞ্চ থাকলেও ভোটের মাঠে তাদের বিভক্তি কমে যায়। 2 থেকে 3টি জোটবদ্ধ হয়ে নির্বাচন করেন বেশিরভাগ দল। এবারও সেই সম্ভাবনা প্রবল। নির্বাচন কমিশন বলছে জোটের স্বাধীনতা সবার, কিন্তু ভোটারদের কাছে প্রার্থীর পরিচয় হতে হবে নিজ দলের প্রতীকে। সে লক্ষ্যে আরপিও সংশোধন প্রস্তাব করলে অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। ফলে এখন থেকে যে জোট থেকেই প্রার্থী ভোটে লড়েন, মার্কা হতে হবে নিজ দলের। আমি ভোটার, আমি কি জানি যে তার ম্যানিফেস্টো আর যেই সিম্বলটা সে ইউজ করছে সেই সিম্বল এক। তারা যখন সংসদে যাবে, সেখানে যদি তারা যে সিম্বল নিয়েছে তাদের সঙ্গে যদি তাদের ক্ল্যাশ হয়, তখন তারা কি করবে? সেই ট্রান্সপারেন্সিটা কোথায়? এর আগে জোটের প্রার্থীরা একে অন্যের প্রতীক ব্যবহার করতে পারতেন। 2008 সালে নৌকা প্রতীকে ভোট করেছেন রাশেদ খান মেনন। 2018 সালে ধানের শীষ প্রতীকে মাহমুদুর রহমান মান্না সহ অনেকেই। এই রাষ্ট্রবিজ্ঞানীর মতে প্রার্থীর এই স্বাধীনতা থাকা উচিত। এই জায়গায় আমার মনে হয় হাত না দেওয়াটাই উত্তম ছিল আর কি, বুঝছেন? কারণ দলগুলোর সাংগঠনিক যে শক্তি সব দলের একরকম না। যে যে দল অংশগ্রহণ করবে অ্যালায়েন্স হওয়ার পরেও সে তাকে ওই প্রতীকেই তাকে ইলেকশন করতে হবে। এটাতে স্টিক করে থাকবে কেন আর কি? তাদের মতে ভোটাররা এখনো প্রার্থীর চেয়ে প্রতীকে নির্ভর, তাই জয়ের সম্ভাবনা বাড়াতে বড় দলের প্রতীকে ভর করতে চান প্রার্থীরা। এক্ষেত্রে ভোটার সচেতনতা বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। কেবল মার্কা নয়, প্রার্থীর যোগ্যতা, সক্ষমতা বিবেচনা করার পরামর্শ তাদের। বটগাছের নিচে ছোট গাছ যেমন কোনোদিন আর বড় হতে পারে না, আমি মনে করি সেটা সেরকমই হয়। নির্বাচন কোনো রকমে করে আমি সংসদে গেলাম, সেটা না হয়ে আমার দলকে আমি প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে তারাও চাইবে না যে আমি অন্যের ইয়ে নিয়ে ইউজ করে আমি ইলেকশনে যাব। মানে তৃণমূলের সব ভোটাররা যে তার কথা শুনবে এমন তো না। স্থানীয় তৃণমূল ভোটাররা তারা যদি মনে করে যে না আমরা দিব না, তাই না, এবং সেখানে যদি কোনো বিদ্রোহী প্রার্থী দাঁড়ায় যায়, তখন তো সেটা আরও সম্ভব হয়ে যাবে। জোট শরিকদের ভিন্ন ভিন্ন প্রতীকের সুপারিশ করেছিল নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রামে হঠাৎ করে বেড়েছে নিউমোনিয়া রোগের প্রকোপ। বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। সরকারি বেসরকারি সব হাসপাতালে বেড়েছে রোগীর চাপ। আশপাশের জেলা উপজেলা থেকেও আসছেন অনেকে। আবহাওয়া পরিবর্তনের এই সময়ে সচেতন থাকার পরামর্শ চিকিৎসকদের। চট্টগ্রামের আগ্রাবাদে মা ও শিশু হাসপাতালের বহির্বিভাগের চিত্র এটি। চিকিৎসকের অপেক্ষায় থাকা বেশিরভাগ শিশুর বুকে জমেছে কফ, সাথে প্রচণ্ড কাশি আর শ্বাসকষ্ট। এর আজকে 5 দিন ধরে জ্বর। কারণ আমার বাচ্চার একটা সমস্যা হচ্ছে, ওকে ওষুধ খাওয়াইতে পারে না, ওষুধ খাওয়াইতে পারে না এবং টোটালি কিছু খাচ্ছে না। ঠান্ডা লাগছে, এক জ্বর, আর রাতে হলে ওর কান্না বাইরে জায়গা, পুরো গা হাত ব্যথা, ও সহ্য করতে পারে না। পরীক্ষা নিরীক্ষার পর ধরা পড়েছে ঠান্ডাজনিত রোগ নিউমোনিয়া। শীত আসার আগেই বেড়েছে এ রোগের প্রকোপ। অনেককে নেবুলাইজার দিচ্ছেন চিকিৎসকরা। ভিতরে কফ জমে গেছে, পরে জ্বর আসছে, জ্বর থেকে এখন ডাক্তার বলছে নিউমোনিয়া হয়েছে। বলতেছে যে নিউমোনিয়া,
তো ওটার চিকিৎসা চলছে। আইসিইউতে ছিলাম, ওখান থেকে এখানে শিফট করছে, 6 দিন ধরে এখানে আছে। একটু কাশি থেকে ধরা পড়ছে নিউমোনিয়া, এবং আইসিইউতে ছিলাম প্রায় 4-5 দিন। তারপর এসডিইউ পর আবার নর্মাল বেডে। শুধু এই হাসপাতালের বহির্বিভাগে দিনে অন্তত 4 শতাধিক শিশু চিকিৎসা নিচ্ছে। চট্টগ্রাম মেডিকেল এবং জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডেও একই চিত্র দেখা দিয়েছে। শয্যা সংকট, রোগীর চাপ বাড়ায় রীতিমতো হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। ডেন্টাল হসপিটালে গেছিলাম, ওখানে সিট খালি নেই। ওখান থেকে এখানে আসছি মা ও শিশু হাসপাতালে, ওখানেও বলতেছে সিট খালি না, আর এটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমার বাচ্চা কষ্ট পাচ্ছে। কেবিনও চাচ্ছি ফাইনে, নর্মাল ভিডিও চাচ্ছি ফাইনে, এখনো কেবিন চাচ্ছি, মানে ডাক্তারে অ্যালাউ করেনি, ওটার জন্য আমি এখন কুতকুতি করতেছি। চিকিৎসকদের তথ্য মতে চট্টগ্রামে প্রতিদিন গড়ে প্রায় 2 শতাধিক শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে। পেডিয়াট্রিক আইসিইউ, এসডিইউ এগুলো এখন খালি থাকছে না, কারণ রোগীগুলো কমপ্লিকেটেড হয়ে কিন্তু আমাদের কাছে আসছে। প্রাথমিক অবস্থায় যদি মায়েরা যদি শিশু ডাক্তারদের কাছে নিয়ে যান, তাদের কাছে গেলে আপনি প্রপার একটা গাইডলাইন পাবেন। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। ইউক্রেনের রাজধানী কিয়েভে জোরদার হামলা চালিয়েছে রাশিয়া। নিহত হয়েছে কমপক্ষে 3 জন, আহত অন্তত 32 জন। রাতভর হামলার টার্গেট হয় আবাসিক এলাকা। মিসাইলের আঘাত ও বিস্ফোরণে আগুন ধরে যায় 2টি বহুতল ভবনে। সেখানেই হয় হতাহতের ঘটনা। দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ধ্বংসস্তূপের মধ্য থেকে উদ্ধার করা হয় বেশ কয়েকজনকে। কয়েক সপ্তাহের মধ্যে ইউক্রেনের আবাসিক এলাকা লক্ষ্য করে এটি রাশিয়ার সবচেয়ে বড় অভিযান। শীত সামনে রেখে সম্প্রতি ইউক্রেনের জ্বালানি ও বিদ্যুৎ স্থাপনা লক্ষ্য করে হামলা জোরদার করেছে রুশ বাহিনী। এক সপ্তাহে আঘাত হেনেছে 1200 ড্রোন। ইউক্রেনীয় ভূখণ্ডের 5 ভাগের 1 ভাগ এখন রাশিয়ার দখলে। আফগানিস্তানের সাথে শান্তি আলোচনার মধ্যেই তেহরাকি তালেবানের সাথে পাকিস্তানের সেনাবাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়েছে। রোববার পাক আফগান সীমান্ত এলাকায় এই সংঘর্ষ হয়। সংঘর্ষে তেহরাকি তালেবানের অন্তত 25 সদস্য নিহত হয়েছে। অন্যদিকে পাকিস্তানি সামরিক বাহিনীর 5 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইসলামাবাদ। বিবৃতিতে বলা হয়, জঙ্গিদের 2টি দল খাইবার পাখতুনখোয়া প্রদেশের আফগানিস্তান পাকিস্তান সীমান্তের 2টি স্থানে অনুপ্রবেশের চেষ্টা চালায়। এ সময় পাকিস্তানি বাহিনীর হামলায় 4 আত্মঘাতী বোমা হামলাকারী সহ কমপক্ষে 25 জন জঙ্গি নিহত হয়। ভেনেজুয়েলা এবং কলম্বিয়ার সাথে উত্তেজনার মধ্যেই এবার ক্যারিবিয়ান অঞ্চলে নতুন করে মহড়া শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ক্যারিবিয়ান দেশ ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর উপকূলে পৌঁছেছে মার্কিন যুদ্ধজাহাজ গ্রেভলি। ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর সামরিক বাহিনীর সাথে যৌথ মহড়ায় অংশ নেবে এই মার্কিন ডেস্ট্রয়ার। আঞ্চলিক স্থিতিশীলতা এবং নিরাপত্তার জন্য এই যুদ্ধ প্রশিক্ষণ বলে জানানো হয়। সমুদ্র সীমায় নজরদারি এবং হামলাকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে উত্তেজনা চলছে কলম্বিয়া ভেনেজুয়েলার সাথে যুক্তরাষ্ট্রের। গত কয়েক সপ্তাহে মাদক বিরোধী অভিযানের নামে দেশ দুটির নৌযান লক্ষ্য করে 10 দফা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। নিহত হয়েছে কমপক্ষে 40 জন। প্রেসিডেন্ট নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগে ক্যামেরুন জুড়ে ছড়িয়ে পড়েছে ব্যাপক বিক্ষোভ ও সহিংসতা। সরকার বিরোধী দল এফএনএসসির প্রায় 30 কর্মীকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। গেল 12 অক্টোবর মধ্য আফ্রিকার দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর ঠিক পরই স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত অনানুষ্ঠানিক ফলাফলে দেখা যায় 50%-এরও বেশি ভোট পেয়েছেন বর্তমান প্রেসিডেন্ট পল বিয়া। তবে বিরোধী প্রার্থী ইসা চিরোমা বাকারি নিজেকে বিজয়ী দাবি করেন। আনুষ্ঠানিক ফল ঘোষণার আগেই তার আহ্বানে রাস্তায় নেমে আসে শত শত মানুষ। চলে ব্যাপক ধরপাকড়, হয় বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর ঘটনাও। বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট সংযোগ। প্রতিদিনই বাড়তে থাকে বিক্ষোভের তীব্রতা। এরই মাঝে সোমবার ঘোষণা করা হবে নির্বাচনের ফলাফল। দর্শক, এই ছিল যমুনা নিউজে।